প্রথম রোজা সেহরি খেয়ে একটা আরামের ঘুম দিয়ে সকাল 10টায় উঠে রুম থেকে বের হয়ে যা দেখলাম তা আমি বিশ্বাস করতে পারছি না। খাবার টেবিলে বসা বাবা ও ছোট বোন রেশমি সকালে নাস্তা করছে। আমি তাদের পাশে গিয়ে অবাক হয়ে বললাম, তোমরা এখন খাচ্ছ কেন? রান্নাঘর থেকে মা এসে বলল, খাবে না তাহলে কি তোর জন্য না খেয়ে অপেক্ষা করবে? এত বেলা করে কেউ ঘুম থেকে ওঠে? তোমরা রোজা রাখোনি? আমার কথা শুনে সবাই হাসাহাসি শুরু করলো। বাবা বলল, ইভামা তোর এখনো ঘুম ভাঙেনি, চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেতে আয়। আমার মনে হচ্ছে না তারা আমার সাথে মজা করছে, বরং আমি যা বলছি তাতেই তারা হাসাহাসি করছে। আমি কিছুটা হতাশ হয়ে বললাম, আমার ক্ষুধা নেই, এখন খাবো না, তোমরাই বরং খেয়ে নাও। বলে আমি আবারও নিজের রুমের দিকে ঢুকে যাই। ছোট বোন রেশমি বলল, ভাইয়ার কি হয়েছে কে জানে। তারপর আমি নিজের রুমে ফিরে এসে খাটে বসে বিষয়টা বোঝার চেষ্টা করছি। আমার ভালো করেই মনে আছে সবাই মিলে একসাথে সেহেরি করলাম। তাহলে কি আমি অন্য কোনো সময় চলে এসেছি? ফোনটা হাতে নিয়ে দেখলাম তারিখ বার সাল সব ঠিক আছে। কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। হঠাৎ মা এসে বলল, কিরে এখনো বসে আছিস যে? তাড়াতাড়ি তৈরি হয়ে নে, তোর বাবা আজ অফিস ছুটি নিয়েছে, আজকেই তোর বিয়ের সব কেনাকাটা করে ফেলবো। এবার আমি পুরো থমকে গেলাম আর বললাম, আমার বিয়ের কেনাকাটা করবে মানে? মা কিছুটা বিরক্ত হয়ে বলল, আর মাত্র 1 মাস আছে তোর বিয়ের, এখন কেনাকাটা না করলে পরে তোর বাবার সময় হবে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। বলে মা রুম থেকে বের হয়ে যায়। মা এমন ভাবে বলল যেন বিয়ের বিষয়টা আমি আগে থেকেই জানি, আর অনেকদিন আলোচনা করেই আমার বিয়ে ঠিক করা হয়েছে। অথচ আমি কিছুই জানি না। আমার বিয়ে কার সাথে হচ্ছে সেটা পর্যন্ত জানি না। আমার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে সেটা বুঝতে পারছি, আবার তা বিশ্বাসও করতে পারছি না। এক প্রকার বাধ্য হয়ে সবার সাথে বিয়ের কেনাকাটা করে ফিরলাম বাসায়। কেনাকাটা শেষ করতে করতে বিকাল হয়ে গেল। দরজা খুলে বাসার ভেতরে ঢুকলাম একসাথে। দরজার সামনে দাঁড়িয়ে বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যাক অবশেষে তোমাদের কেনাকাটার অধ্যায় সম্পূর্ণ হলো। মা কিছুটা বাঁকা স্বরে বাবাকে বলল, শুধু কি আমরাই কিনেছি? নিজের জন্য মনে হয় কিছু কেনেনি। এভাবে তাদের ঝগড়া চলতে থাকা খুনসুটি মিষ্টি ঝগড়াগুলো ছোট থেকেই দেখে আসছি। তবে আমি অবাক হয়ে গেলাম তখন যখন মা আমাকে বলল, কি রে তোকে তো মেরে বুকেও কখনো শাড়ি পরানো যায় না, আর আজ তুই শাড়ি কিনলি যে? তবে শাড়িটা অনেক সুন্দর হয়েছে। আমি নিজে কিনতে চাইলাম কই, তোমরাই তো আমার বিয়ের জন্য শাড়ি কিনতে আসলে। সবাই আমার দিকে এমন ভাবে তাকালো যেন কথাটা বলে আমি অন্যায় করে ফেলেছি। ছোট বোন মুখে হাত দিয়ে হাসছে। মা বলল, তোর বিয়ে করার ইচ্ছা হয়েছে সেটা বোঝানোর জন্য এই ঈদে শাড়ি কিনলি নাকি? বাবা কিছুটা ঠাট্টা করে বলল, আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার এত ইচ্ছা তোর? এখনই বিয়ের চিন্তা একদম মাথায় আনবি না কিন্তু। আমি কিছুই বলতে পারছি না, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না আমার। রেশমি বলল, আপু চল কাপড়গুলো পরে দেখি কেমন দেখায়। বলে আমাকে সে টেনে নিয়ে চলে যায়। কলিং বেলের শব্দে দরজা খুলে দিলে দেখলাম রমজানের দোকান থেকে যে ছেলেটি আমাদের বাড়িতে ইফতার দিত সেই ছেলেটি। আপামনি আপনাদের ইফতার, এখানে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু আরো বাকি সবকিছু আছে, আমি তাহলে আসি। বলে ছেলেটি চলে যায়। ছেলেটি চলে যাওয়ার পর আমি ভাবছি তাহলে তো আজকে রোজা, আর মা বলল আমরা নাকি ঈদের কেনাকাটা করেছি, তার মানে তো সব ঠিকই আছে, আমি স্বাভাবিক পরিবেশেই আছি। সকালে যা হয়েছে সেটাও ভুলতে পারছি না, তবে সবশেষে আমি স্বাভাবিক সময়ে আছি সেটা ভেবে কিছুটা শান্তি লাগছে। আর সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো হঠাৎ বিয়ে নামক শব্দের এই ধাক্কাটা খেয়েছিলাম, সেটা থেকে আমি বেঁচে গেছি। আমি রুমে এসে বসে মোবাইলটি হাতে নিয়ে একটা ফেসবুক পোস্ট রেডি করছি। ফেসবুকে সেটা পোস্ট করে দিলাম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা, রমজানুল মুবারক। 1 মিনিটে সেখানে 10টা হাহারি এক। এমন পোস্টে কেউ কিভাবে হাহারি এক দিতে পারে তা আমি ভাবতেও পারছি না। একজন কমেন্ট করলো, অনেকদিন হয়তো না খেয়ে আছে আপুটা, তাই রোজা রোজা লাগছে, কেউ তাকে একটা বিস্কিট দিয়ে সাহায্য করুন। হঠাৎ আমার কাছের বন্ধু সাইফুল কল দেয়। আমি কলটা রিসিভ করতেই সে বলল, কিরে গাধি কি শুরু করলি? ও বুঝেছি, সবাইকে না খাওয়ানোর ধান্দা করছিস, কিন্তু এসব ধান্দায় লাভ হবে না, তোর বিয়ে তুই রোজা রাখ, আমরা এখন থেকেই খাওয়ার জন্য পেটকে প্রস্তুত করছি। বলে কল কেটে দেয়। আবার সেই দিয়ে ফোনটা রেখে চলে গেলাম পাশের রুমে। বাবা মায়ের রুমের সামনে গিয়ে দেখি তারা আমার বিয়ের কথাবার্তা নিয়ে বিজি। মা বললেন, আমার খালাতো বোনের ননদের শ্বশুর বাড়িতে দাওয়াত করতে হবে, বাকি সবাইকে তো করা শেষ। বাবা বলল, কি শুরু করছো? তুমি তো দেখছি লতা শিকড়ও বাদ দিবে না, তুমি কি আমাকে দেখিয়ে দিচ্ছ? এমন সময় মা আমাকে দেখে বলল, কি রে মা তোর কিছু লাগবে? আর তোর পরিচিত কাউকে দাওয়াত করা বাকি আছে কিনা একটু দেখিস তো। আমি ঠিক আছে বলে সেখান থেকে ফিরে দাঁড়াই। দাঁড়িয়ে ভাবছি তার মানে অল্প সময়ের জন্য সব ঠিক হয়ে গেছিল, আর এখনো আবার সেই অদ্ভুত ভাবে ঘটছে। সবকিছু এতটাই স্বাভাবিক ভাবে ঘটছে যে আমি বারবার বলতে চেয়েও কাউকে কিছু বোঝাতেই পারছি না, শুধু আমার কাছেই সবকিছু অস্বাভাবিক। হঠাৎ ফোনটা বেজে উঠলো। অনেকটা অমনোযোগী হয়ে ফোনটা রিসিভ করে সালাম দিলাম। ওপাশ থেকে বলল, আজ সারাদিন একটু খোঁজ নিলে না যে? আমার এমনিতেই অপরিচিত কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, তারপর এই পরিস্থিতিতে মাথাও ঠিক নেই। কিছুটা বিরক্ত নিয়েই বললাম, আমি কি আপনার বেতনভুক্ত কর্মচারী নাকি যে প্রতিদিন সময় করে আপনার খোঁজ খবর নিতে হবে? এত রেগে আছো কেন? শুনলাম আজ বিয়ের কেনাকাটা করেছো, শাড়ি পছন্দ হয়নি? আমি অবাক হয়ে বললাম, তুমি কিভাবে জানো এসব? তোমার বোন বলেছে। তাছাড়া হবু বইয়ের একটু খোঁজ খবর তো রাখতেই হয়। কে আপনি? আজব তো, আমাকে চিনতে পারছো না? আমি মুন্না। নাম্বারটা কি ডিলিট হয়ে গেছে নাকি? ফোনের স্ক্রিনে তাকিয়ে খেয়াল করলাম নাম্বারটা মুন্না নামে সেভ করা আছে, কিন্তু আমি তো কখনো এই
নামে কোনো নাম্বার সেভ করিনি। উফ, সবকিছু ভেবে হয়তো পাগল হয়ে যাচ্ছি। আমাকে জানতেই হবে কি ঘটছে আর কেন ঘটছে। কে এই মুন্না? তার সাথে আমার কিভাবে পরিচয় হলো? আমার তার সাথে এই বিষয়ে কথা বলা প্রয়োজন। হয়তো সে আমাকে বিষয়টা বুঝতে সাহায্য করতে পারবে। আমি তাকে বললাম, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই এবং কালকেই দেখা করতে চাই। সে খুব সহজভাবে রাজি হয়ে বলল, ওকে, কোথায় দেখা করবে সেটা বলো, এমপিএইচ রেস্টুরেন্টে আসুন। বলে আমি কল রেখে দিলাম। পরদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি রেস্টুরেন্টে অপেক্ষা করছি মুন্নার জন্য। চুপ করে বসে ভাবছি আমার সাথে কি ঘটছে। শপিং করতে গিয়ে তখন সবকিছু আবার কেন স্বাভাবিক হয়ে গেছিল। কখনো ভাবিনি এমন রহস্যময় কিছু বাস্তবে ঘটতে পারে এবং এখন আমার সাথেই ঘটছে। তবে আমাকে এই রহস্য খুঁজে বের করতেই হবে। একদিকে আমি মুন্নাকে একদমই চিনি না, আর অন্যদিকে মুন্না আমাকে খুব ভালোভাবেই চেনে। মাঝখানে ঘটে যাওয়া রহস্যে লুকিয়ে থাকা ঘটনাগুলোই মুন্নার কাছ থেকে আজ জেনে নেওয়ার অপেক্ষায় আছি। অপেক্ষা করতে করতে কখন যে 1 ঘন্টা পার হয়ে গেল তা বুঝতেই পারলাম না। মুন্না এখনো আসেনি। তার তো এত দেরি হওয়ার কথা না। মুন্নাকে কল দেওয়ার জন্য ফোনটা হাতে নিলাম। তারপর যে দেখলাম তা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। ফোনে কোথাও মুন্নার নাম্বার সেভ নেই। মুন্না নামে কোনো নাম্বার সেভ করাও নেই। আমার স্পষ্ট মনে আছে আমি বাসা থেকে বের হওয়ার সময় মুন্নাকে কল দিয়েছিলাম, কিন্তু কয়েকবার খুঁজেও তার কোনো নাম্বার পেলাম না। ভাবছি বাসায় কারো কাছে নিশ্চয়ই নাম্বার থাকবে। মাকে কল দিলাম। আমি কিছু বলার আগেই মা বলল, কিরে, এই রোজার মধ্যে হঠাৎ কোথায় গেলি? কখন আসবি? আমি যেন পাথর হয়ে গেলাম। এখনই আসছি বলে ফোনটা কেটে দিলাম। আমি এতক্ষণ যা ভাবলাম সব এক মুহূর্তে ব্যর্থ হয়ে গেল। রহস্যকে সহজ করতে এসে যেন আরো কঠিন রহস্যে গুলিয়ে গেলাম। মুন্নার সাথে দেখা করা আর সম্ভব হলো না। তবে রহস্যের ছোট্ট একটা খোঁজ পেয়েছি মনে হচ্ছে। বুঝতে পারলাম আমি বাসায় থাকলে যা ঘটছে বাইরে তার কোনো অস্তিত্ব নেই, আর বাইরে থাকা অবস্থায় যা ঘটছে বাসায় তার কোনো অস্তিত্ব নেই। কিন্তু এটা কিভাবে সম্ভব? একই সময় আমি দুরকম পরিবেশে কিভাবে চলছি? বাসায় প্রবেশ করার আগে কল দিয়ে ছোট বোনের সাথে কথা বলছি। ভাবছি তার সামনে যাওয়া পর্যন্ত কথা বলতে থাকবো। অনেক কথা বলতে বলতে বাসার সামনে গিয়ে রেশমিকে বললাম, রেশমি, দরজাটা খুলে দে। আর হ্যাঁ, ফোন কাটবি না। রেশমি দরজা খুলে পড়ল। বাসার কাছে এসে কল দিলে কেন? বাসায় এসেই তো কথা বলতে পারতিস। আমি রেশমিকে বললাম, কল দিয়ে আমি তোকে কি কি বলেছি? শুধু দরজা খুলতে বলেছো। কলিং বেল কি নষ্ট হয়ে গেছে? এই কথা শুনে আমার যা বোঝার তা আমি বুঝে গেছি। ছোট বোনকে বললাম, ইচ্ছে হয়েছে তাই এমনি কল দিয়েছি, তুই এখন যা। রেশমি চলে যেতেই হঠাৎ ফোন বেজে উঠলো। দেখি মুন্নার কল, অথচ একটু আগে আমার ফোনে এই নাম্বারের কোনো অস্তিত্বই ছিল না। আমি কল রিসিভ করার পর ওপাশ থেকে মুন্না বলল, এত সময় লাগছে কেন তোমার আসতে? কখন আসবে তুমি? আমি তোমার জন্য অপেক্ষা করছি। কি আশ্চর্য, একই সময় একই জায়গায় দুজন অপেক্ষা করেছি, অথচ কেউই কারোর সাথে দেখা বা যোগাযোগ করতে পারলাম না। তবে আমি সেখানে গিয়েছিলাম তা মুন্নাকে বলে লাভ নেই, সে বিশ্বাস করবে না। আর এখানেই কিছু অদ্ভুত প্রশ্ন রেখে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে মেয়েটির সাথে সব কি হচ্ছে, কেন হচ্ছে, সবটা জানতে যদি চান তাহলে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। বেশি বেশি ভিউ হলে আমরা গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় এইচ.এম. কানন ও চিত্রগ্রহণ ইফতি হুসাইন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।